আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাইম আহমেদ। আজকে আমরা দেখব বায়োলজি ফার্স্ট পেপার তথা বোটানির প্রথম অধ্যায়ের আজকে আমরা শুরু করব। এই প্রথম অধ্যায়ে মূলত বিভিন্ন ধরনের জীবকোষ, জীবকোষীয় অঙ্গাণু, এখানে যেহেতু এটি একটা বোটানি পার্ট, সেহেতু এখানে মূলত উদ্ভিদ কোষকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। উদ্ভিদ কোষ সম্পর্কে সেজন্য আমাদের এই অধ্যায়ে প্রচুর পরিমাণে আলোচনা করতে হবে। এই অধ্যায়ের প্রথম দিকে নানা প্রকার যে সকল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই সকল অঙ্গাণু, বা যে সকল বিজ্ঞানীরা এই সকল অঙ্গাণু নামকরণ করেছে তাদের নিয়ে নানা প্রকার তথ্যাদি দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে, সেগুলো আমাদের পড়তে হবে। তবে এই অধ্যায়ে যেহেতু আমরা অত গভীরে যাব না, মেইন কথা হচ্ছে আমরা বইয়ের যেগুলো নিজে নিজে পড়া যায় সেগুলো আমরা পড়বো না। আমরা সেগুলো যারা ভিডিওটি দেখছেন তারা যদি স্টুডেন্ট হন এইচএসসি এর, তারা নিজেরা পড়ে নেবে। সেহেতু আমরা মূলত টপিক ওয়াইজ আমরা কনফিউশনগুলো দূর করব। মানে আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে বায়োলজি সবসময় মুখস্থ করতে হয়। এটা ঠিক যে মুখস্থ করতে হয়, কিন্তু কোনো জিনিস না বুঝে মুখস্থ করা বড় একটা অখাদ্যকর জিনিস। তার চেয়ে বুঝে মুখস্থ করা অনেক সহজ। আচ্ছা, চলুন শুরু করা যাক। যেহেতু এটা বোটানির পার্ট, সেহেতু আমাদের জীবকোষের মধ্যে প্রাণীকোষ, উদ্ভিদ কোষের ভিতরে উদ্ভিদ কোষটাই এখানে প্রাধান্য পায়। সেজন্য আমরা আজকে উদ্ভিদ কোষ নিয়ে শুরু করা যাক। উদ্ভিদ কোষ আমরা মূলত এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে উদ্ভিদ কোষের নানা প্রকার যে ভিতরের আবরণ, অঙ্গাণু আছে, এগুলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে একবারে সুন্দরভাবে বুঝে যাওয়ার চেষ্টা করব। আসলে চলুন দেখে নেওয়া যাক কত দূর আমরা করতে পারি আজকে। উদ্ভিদ কোষ। এখন এখানে এই উদ্ভিদ কোষ আর দুই প্রকার। উদ্ভিদ কোষ দুই প্রকার বলতে গেলে মানে উদ্ভিদ কোষটা দুইটি উপাদানে গঠিত। মেনলি এখানে উদ্ভিদ কোষের বাইরে যে আবরণটা থাকে কোষ প্রাচীর, যেটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর এবং আর একটা যে কোষ প্রাচীর বাদে উদ্ভিদ কোষের ভিতরে আর যা যা থাকে সব সম্পূর্ণ অংশটিকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। এখন এই কোষ প্রাচীর সম্পর্কে আমাদের পরবর্তীতে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে, সেগুলো পরে দেখা যাবে। এখন এই দেখা যায় যে প্রোটোপ্লাস্টের মধ্যে আরও অনেক প্রকার বিভাজন রয়েছে। এই প্রোটোপ্লাস্টকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, সেগুলো আমরা এখন নিচে দেখব। এই প্রোটোপ্লাস্ট আবার দুই ভাগে বিভক্ত, সেটি হলো মেন কথা। এই প্রোটোপ্লাস্ট কোষ প্রাচীর হলো জড় বস্তু, আর প্রোটোপ্লাস্ট হলো যে সজীব বস্তুদের মধ্যে যেগুলো আছে সেগুলোর ভিতরে, মানে এটা একেবারে জড় একটা প্রাচীর। আর এটা হলো প্রাচীরের ভিতরে যে সকল অঙ্গাণু মানে যে সকল বস্তুগুলো আছে সেগুলো নিয়ে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট আবার দুই প্রকার। প্রোটোপ্লাজম, বা এখানে এই প্রোটোপ্লাজমগুলোকে বলা হয় সজীব বস্তু। আর তাহলে সজীব বস্তু যেহেতু এখানে, যেহেতু আর একটা ভাগ কী হওয়া উচিত? নির্জীব বস্তু নিশ্চয়। এই নির্জীব বস্তুকে অনেক সময় মৃত বস্তু বলা হয়। আবার এখানে যেহেতু এটি প্রোটোপ্লাজম সম্পর্কিত, তাহলে এটা প্রোটোপ্লাজম, অপ্রোটোপ্লাজমীয় এই ধরনের এইভাবে বলা যায়, সেজন্য একে বলে আবার অপ্রোটোপ্লাজম। এইভাবে প্রোটোপ্লাস্টকে দুই ভাগে ভাগ করা হয়। এরপরে এই যে আমরা দেখলাম যে প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু, এই প্রোটোপ্লাজমের আবার তিনটা ভাগ রয়েছে। সেই তিনটা ভাগ কি কি? এই প্রোটোপ্লাজমের যে তিনটা ভাগ রয়েছে, সেই তিনটা ভাগ রয়েছে সেগুলো হলো, প্রথমত বলা যায় সাইটোপ্লাজম, দ্বিতীয়ত বলা যায় কোষ ঝিল্লি, আর রয়েছে নিউক্লিয়াস।
আবার এই নির্জীব বস্তু বিভিন্ন প্রকারে বিভক্ত আছে, যেটি আমরা পরবর্তীতে দেখব। এখন আমাদের প্রধান দেখার বিষয়টি হলো সাইটোপ্লাজম নিয়ে। যেহেতু আমরা এক এক করে শুরু করছি, সেহেতু সাইটোপ্লাজম নিয়ে আমরা আগে প্রথমে কথা বলি। সাইটোপ্লাজম আবার দুই ভাগে বিভক্ত হয়। কি কি? সাইটোপ্লাজম বিভক্ত হয় প্রধানত এখানে সাইটোপ্লাজমের তরল পদার্থ আছে সাইটোপ্লাজমে অনেক, সেগুলোকে বলা হয় সাইটোমাত্রিকা বা সাইটোসোল। সাইটোসোল। আর অন্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোসোল কথাটির যে এখানে এটা বাংলার একটা কথা বলা হয় যে কোষীয় মাতৃকা। এখানে মূলত এই যে সাইটো মানে হলো কোষ, আর এই যে সোল মানে আমরা জানি কি সোল মানে আত্মা, আত্মা থেকে মা, মা থেকে মাতৃকা। আমরা এইভাবে মনে রাখতে পারি যে সোল থেকে মা, অবশ্য আমাদের এই আত্মা হলো মা, সেজন্য সেই মা থেকে মাতৃকা আসতেই পারে। তাহলে কোষ মাতৃকা কি? সাইটোসোল। এইভাবে মনে রাখা সম্ভব অনেক সহজে। এখন দেখা যাক এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুই ভাগে বিভক্ত। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই ভাগে বিভক্ত। একটি কিছু কিছু অঙ্গাণু হয় ঝিল্লি যুক্ত, আর কিছু কিছু অঙ্গাণু হয় ঝিল্লিবিহীন। ঝিল্লি যুক্ত এবং ঝিল্লিবিহীন। আমরা প্রথমে দেখি ঝিল্লি যুক্ত, আর কিছু কিছু অঙ্গাণু হয় যেগুলো হলো ঝিল্লিবিহীন। এই ঝিল্লিযুক্ত অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে রয়েছে যেরকম মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারপরে নানা প্রকার প্লাস্টিড আছে, এগুলো ঝিল্লিযুক্ত। ঝিল্লিযুক্ত অঙ্গাণু আমরা অনেক আগের ক্লাসে দেখে এসেছি। ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা আগের ক্লাসে দেখেছি, তবে যে কোনো একটা এখানে আমরা মনে রাখবো। যেটি মনে রাখবো সেইটি বাদে আর যা হবে সেইটা। সে ঝিল্লিযুক্ত অঙ্গাণু বেশি রয়েছে, সেহেতু যেটাই কম আমরা সেটাই মনে রাখার চেষ্টা করব। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে। এই শর্টকাট টেকনিকটা এখানে আমরা বলা যায়, শর্টকাট টেকনিকটি কি? মামাই সেরা। মা ই সেরা, মামাই সেরা। এভাবে আমরা মনে রাখতে পারি খুবই সহজে। এখানে মা দিয়ে আমরা মনে রাখতে পারি কি? মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। আর একটা মা দিয়ে আমরা মনে রাখতে পারি মাইক্রোটিউবিউলস। আর এই রস্বই দিয়ে আমরা মনে রাখতে পারি কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই দন্তুস্ব দিয়ে আমরা মনে রাখতে পারি সেন্ট্রিওল। আর রা দিয়ে আমরা মনে রাখবো কি? রাইবোজোম। তাহলে দেখো কত সহজে আমরা এগুলো মনে রাখতে পারি। যে মামাই সেরা দিয়ে আমরা ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে সাইটোপ্লাজমে সেগুলো আমরা মনে রাখতে পারবো। মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, মা দিয়ে আরেকটি মা দিয়ে মাইক্রোটিউবিউলস, আর একটা রস্যই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তুস্বইকারে সে দিয়ে সেন্ট্রিওল, রা দিয়ে রাইবোজোম। মামাই সেরা। এভাবে খুবই সহজে আমরা মনে রাখবো। আর ঝিল্লিযুক্ত এর বাইরে যেগুলো আসবে সেগুলোই সব হলো ঝিল্লিযুক্ত। সেগুলো আমরা সবাই মোটামুটি জানি, শুধু ঝিল্লিবিহীনগুলো মনে রাখলে অন্যগুলো আমাদের খুবই সহজে হয়ে যাবে। এখন আমরা দেখব, এখন তো আমরা দেখলাম যে প্রোটোপ্লাস্টের প্রোটোপ্লাজম হলো সজীব বস্তু, আর নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সম্পর্কে কিন্তু আমরা এখনো আলোচনা করি নাই। আমরা প্রোটোপ্লাজম বা সজীব বস্তু সম্পর্কে আলোচনা করছি।
সেগুলো কি কি? এই যে সাইটোপ্লাজম, কোষঝিল্লি, নিউক্লিয়াস। আমরা সাইটোপ্লাজম নিয়ে হালকা কিছু দেখলাম যে সাইটোপ্লাজমের কিছু কিছু অঙ্গাণু আছে ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। সাইটোপ্লাজমের যে মাতৃকা, যে তরল অংশ জেলিন নেয়, সেটিকে হলো সাইটোসোল, এবং অঙ্গাণু ঝিল্লিবিহীন, এই যে আমরা মামাই সেটা দিয়ে মনে রাখলাম। আর কিছু ঝিল্লিযুক্ত, সেগুলো আমরা, এগুলো বাদে যেগুলো হবে সেগুলো ঝিল্লিযুক্ত, যেগুলো আমরা মোটামুটি জানি, সেগুলো আর দেখলাম না। এখন আমরা অপ্রোটোপ্লাজমীয় বা মৃত বস্তু, যেগুলো আমরা এখন একটু আগে পড়লাম যে আছে, সেইগুলো সম্পর্কে এখন ধারণা লাভ করার চেষ্টা করব। অপ্রোটোপ্লাজম বা মৃত বস্তু, কোষের মধ্যে এগুলো রয়েছে, সেহেতু এটি আমরা খুবই সহজে এটিও মনে রাখতে পারবো। এটি মনে রাখা একটি টেকনিক আছে, যে টেকনিকটা খুবই মজার, শুনলে তোমরা বুঝতে পারবে। যে টেকনিকটা হলো ব স নি, আর এখানে নিচে লিখে দেবে কি হাই পেন, এভাবে লিখে দেবে। লেখার পরে দেখো এখন কি ম্যাজিক হয়। এখানে তুমি বতে লিখবে কি বজ্র পদার্থ, সতে লিখবে সঞ্চিত পদার্থ, আর নিতে হলো কি নিঃসৃত বস্তু। নিঃসৃত বস্তু অর্থাৎ কোষ থেকে যে বস্তুগুলো নিঃসৃত হয় সেগুলোকে বলা হয় নিঃসৃত বস্তু। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই নিঃসৃত বস্তুর মধ্যে আবার 4টে উপাদান রয়েছে। যে 4টে উপাদান আমাদের নিঃসৃত হয়, সেই উপাদানগুলো কি কি, সেইগুলো মনে রাখার যে বিভিন্ন টেকনিক, সেগুলোকে আমরা হাই পেন দিয়ে মনে রাখবো। হাই দিয়ে আমরা কি মনে রাখবো? হাই দিয়ে আমরা মনে রাখবো হরমোন। বিভিন্ন প্রকার হরমোন নিঃসৃত হয়, সেজন্য হাই দিয়ে হরমোন। এইচ দিয়ে, আর পি দিয়ে হলো পিগমেন্ট। পিগমেন্ট মানে কি? পিগমেন্ট মানে বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ, যেগুলো বলে রঞ্জক পদার্থ, রঙিন বস্তু, এগুলো। ই দিয়ে আমরা মনে রাখবো এনজাইম, আর এন দিয়ে মনে রাখবো নেকটার। আমরা অনেকে মধু দেখছি না, মধু, এই ফুলে তো মধু হয়, তা সেই মধুগুলো কোথা থেকে নিঃসৃত হয়? নিশ্চয়ই ফুলের বিভিন্ন কোষ রয়েছে, যে কোষগুলো মধু নিঃসৃত করে, সেহেতু এই নেকটার বা মধুও হলো নিঃসৃত পদার্থের মধ্যে একটি। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। এখন আমরা দেখব সঞ্চিত পদার্থের মধ্যে কি কি রয়েছে। এই সঞ্চিত পদার্থের মধ্যে রয়েছে 3টা উপাদান। সঞ্চিত পদার্থের মধ্যে রয়েছে 3টা উপাদান, যে 3টে উপাদানকে আমরা একটা খুবই মজার একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। সেটি হলো কাপল। কি? কাপল। কাপলের কা দিয়ে আমরা মনে রাখবো কার্বোহাইড্রেট। আমি আর লিখলাম না পুরো, সেখানে মতো, আচ্ছা লিখে কার্বোহাইড্রেট বা শর্করা, এখানে বলা যায় শর্করা, কার্বোহাইড্রেট, শর্করা। প দিয়ে আমরা মনে রাখবো প্রোটিন। প্রোটিন বা আমিষ জাতীয় যে পদার্থ, সেগুলো প্রোটিন। আর ল দিয়ে আমরা মনে রাখবো কি লিপিড। লিপিড কি জিনিস তা কি তোমরা জানো? লিপিড হলো স্নেহ পদার্থ। বিভিন্ন রকম স্নেহ পদার্থকে লিপিড বলা হয়। এখন আমরা দেখলাম কি কি দেখলাম আজকে, তাহলে এই ক্লাসটা পুরো একবার প্রথম থেকে রিভিউ করে দেই। আমরা আজকে দেখলাম, প্রথমত দেখলাম যে জীব কোষ 2 ধরনের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ নিয়ে আমরা আলোচনা করছি, কারণ এটা বোটানির বই, বোটানি সম্পর্কিত, সেহেতু উদ্ভিদ কোষ নিয়ে বেশি গুরুত্ব পাবে এখানে, সেজন্য এই উদ্ভিদ কোষ নিয়ে আমরা আলোচনা করেছি। উদ্ভিদ কোষ 2 ভাগে বিভক্ত, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। এই কোষ প্রাচীর নির্জীব একটা জড় পদার্থ, একটা আবরণ, এবং এই প্রোটোপ্লাস্ট কিছুটা সজীব। মানে কোষ প্রাচীর বাদে আর যা কিছু আছে উদ্ভিদ কোষে, সেগুলো সব মিলেই একত্রে প্রোটোপ্লাস্ট বলা হয়। এই প্রোটোপ্লাস্ট আবার 2 ধরনের, প্রোটোপ্লাজম বা সজীব বস্তু, এবং আরেকটি ভাগ হলো নির্জীব বস্তু বা মৃত বস্তু, অপ্রোটোপ্লাজমের যেগুলো আছে। এই প্রোটোপ্লাজম বা সজীব বস্তু আবার 3 ভাগে বিভক্ত, সাইটোপ্লাজম, কোষঝিল্লি, নিউক্লিয়াস। আর এই সাইটোপ্লাজম আবার 2 ভাগে বিভক্ত, সাইটোসোল বা সাইটোমাতৃকা। এই যে সাইটোমাতৃকা,
সাইটোমাতৃকা বা কোষ মাতৃকা যাকে বলে। সাইটো মানে কোষ, সোল মানে হলো মাতৃকা, এইভাবেই এখানে কোষীয় মাতৃকা বলা হয়। সাইটো মানে কোষ, কোষ মাতৃকা। তারপরে আরেকটা ভাগ হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুইভাবে বিভক্ত, ঝিল্লিযুক্ত অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিযুক্ত অঙ্গাণু অনেকগুলো আছে, সেগুলো আমরা মোটামুটি জানি, সেহেতু আমরা এগুলো মনে রাখবো না। যে কোনো একটি মনে রাখলে আরেকটা আমরা আনসার দিতে পারবো, সেজন্য আমরা মনে রাখবো কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা মনে রাখার জন্য একটি ট্রিক্স কাজে লাগিয়েছি, যেটিকে বলা হয় মামাই সেরা। মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, আবার একটি মা দিয়ে মাইক্রোটিউবিউলস, আর একটা রশ্মি দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়ে সেন্ট্রিওল, রা দিয়ে রাইবোজোম। এরপরে আমরা দেখলাম যে এই যে নির্জীব বস্তু ছিল, নির্জীব অপ্রোটোপ্লাজমীয় মৃত বস্তু, সেই মৃত বস্তুকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এই মৃত বস্তুকে 3 ভাগে ভাগ করে আমরা দেখতে পাই এখানে একটি মৃত বস্তু 3টি ভাগ মনে রাখার জন্য একটি শর্টকাট টেকনিক রয়েছে, যে টেকনিকটিকে বলা হয় বসনী হাইপেন। বসনী হাইপেন, ব দিয়ে বজ্র পদার্থ, স দিয়ে সঞ্চিত পদার্থ, নি দিয়ে নিঃসৃত বস্তু, স দিয়ে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থগুলোকে মনে রাখার একটি শর্টকাট টেকনিক হলো কাপল। কাপল দিয়ে কা দিয়ে কার্বোহাইড্রেট, প দিয়ে প্রোটিন, ল থেকে লিপিড, আর এখানে হাইপেনে হাই থেকে হরমোন, পি থেকে পিগমেন্ট, ই থেকে এনজাইম, এন থেকে নেকটার। আশা করি তোমরা বুঝেছো। আজ এই পর্যন্তই। বাই বাই।